নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, দুর্নীতির জালে জড়িয়ে গেছেন মমতা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন এমনভাবে দুর্নীতির জালে জড়িয়েছেন যে বেরোবার পথ পাচ্ছেন না। ক্রমশ দুর্নীতির জাল তাঁকে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে। এখন তিনি শ্বাস নেওয়ার অবকাশ পাচ্ছেন না। প্রশ্ন হলো, কেন এমন হলো এবং এখন তাহলে উপায় কী? 2011 সালে রাজ্যে বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে স্বচ্ছ এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মসনদে বসেন তিনি। নতুন সরকারের হানিমুন পিরিয়ড কাটতে না কাটতেই রাজ্যের মানুষের সামনে এলো সারদা কেলেঙ্কারি। কয়েক লাখ সাধারণ গরিব মানুষ এই আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতির জালে জড়িয়ে সর্বশান্ত হন। একাধিক এজেন্ট মানুষের টাকা দিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সংখ্যাটা প্রায় 210। সংবাদ মাধ্যমে সে খবর প্রকাশও হয়েছে। 2013 সালের এই আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ালো কাদের? তৃণমূল নেতাদের। জেলে গেলেন সৃঞ্জয় বসু, মদন মিত্র, কুণাল ঘোষ, পুলিশ কর্তা রজত মজুমদার, ক্রীড়া প্রশাসক দেবব্রত মজুমদার। সারদা থেকে ফায়দা নেওয়া নেতানেত্রী আরও আছেন। এখন যাঁরা দিদির 1 নম্বর বিরোধী সারদার প্রসাদ, তিনিও পেয়েছেন। আর এই ঘটনার মূল চক্রী বলে যার নাম উঠে এসেছিল, সেই রায় সাহেব এখন অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন। আর সারদা কর্তা সুদীপ্ত সেন রয়েছেন জেলে। সারদার ঘা শুকোতে না শুকোতেই 2016 সালের বিধানসভা ভোটের মুখেই সামনে এলো নারদা স্টিং অপারেশন। তহেলকা.com-এর নামে এই স্টিং অপারেশন চালিয়েছিলেন স্যামু ম্যাথুয়েল। 2014 সাল থেকে এই অপারেশন শুরু হলেও তা প্রকাশ্যে আসে 2016 বিধানসভা নির্বাচনের ঠিক আগে। বিধানসভা ভোটে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলাই ছিল এর আসল উদ্দেশ্য। ভোটের পর দেখা গেল রাজ্যের মানুষ মমতার পক্ষেই রায় দিয়েছেন। কেন জানেন? তখনও মানুষ তাকে বিশ্বাস করতেন। তার সাদা কাপড়ে তখনও কালির দাগ লাগেনি। কিন্তু মানুষের সেই বিশ্বাসের প্রতি তিনি কি যথার্থ মূল্য দিতে পেরেছেন? নারদা স্টিং অপারেশনেও দেখা গেল একসঙ্গে একাধিক তৃণমূল নেতাদের হাত পেতে টাকা নিতে। আর হ্যাঁ, সেই তালিকায় তিনিও ছিলেন যিনি এখন রাজ্যে সনাতনীদের একমাত্র পোস্টার বয় হয়ে উঠতে চাইছেন। মজার কথা হলো, টাকা নিয়ে জেলে গেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তারের অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনকর। মজার কথা, টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকেও, কিন্তু তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়নি সিবিআই। জেলে গিয়েছিলেন 4 জন, কিন্তু টাকা নিতে দেখা গিয়েছিল আরও অনেক নেতা নেত্রীকে। তার মধ্যে ছিলেন সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, ইকবাল আহমেদ, সুলতান আহমেদ, শঙ্কুদেব পণ্ডা, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কর্তা HM মির্জা। এই 2016 সাল থেকেই কিন্তু প্রাথমিকে নিয়োগ নিয়ে দুর্নীতি মামলা সামনে আসতে থাকে। 2022 সাল থেকে শুরু হয় গ্রেপ্তারি। সেই বছরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক আধিকারিক গ্রেপ্তার হন। শুধু শিক্ষা দিয়েই শেষ নয়, রেশন দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন মমতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক ব্যক্তি। এরপরে আসা যাক গরু পাচার মামলায়। সেই মামলায় মমতার একান্ত বিশ্বাসভাজন এবং বাহুবলী নেতা অনুব্রত মণ্ডল দীর্ঘ কারাবাস কাটিয়ে এখন জামিনে মুক্ত। এত দুর্নীতির কথা কেন উল্লেখ করা হলো? আসলে দেখা যাচ্ছে, ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এমন একটা দপ্তর নেই যেখানে দুর্নীতির অভিযোগ ওঠেনি। আচ্ছা, সেই যে 2013 সাল থেকে দলের নেতারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন, সে কথা কি তিনি জানতেন না? তিনি জানতেন না, একথা কেউ বিশ্বাস করবেন না, করার কথাও নয়। তবে একথা তো বলাই যায় যে দলে এত এত দুর্নীতি দেখেও তিনি কিন্তু কোনো রকম পদক্ষেপ করেননি, মানে সম্পূর্ণ উদাসীন হয়ে থেকেছেন। একজন দক্ষ সৎ প্রশাসকের কাছ থেকে, যা মোটেও কাম্য নয়। এত সব দুর্নীতি সামনে আসার পর একথা তো বলতে বাধ্য, দক্ষ এবং সৎ প্রশাসকের ভূমিকা তিনি পালন করতে ব্যর্থ হয়েছেন। এত কথা শোনার পর কেউ বলতেই পারেন, আরজিকর প্রসঙ্গের কথা কেন বলা হচ্ছে না? না, আরজিকর প্রসঙ্গ নিশ্চয়ই আসবে, কারণ আরজিকরের ঘটনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতা। আবার রাজনৈতিকভাবে ওই ঘটনা সামাল দেওয়াও তার একটা ইতিবাচক দিক। কিন্তু এবার কি হবে, কিভাবে সামাল দেবেন, সে কথায় আসবো। তার আগে দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থার দক্ষতা নিয়েও
কিছু একটু বলা দরকার। যতগুলি দুর্নীতির উল্লেখ করা হলো সবকটি তদন্তই এই সংস্থা করেছে। আজ পর্যন্ত তার নিটফল কি? কয়েকটি গ্রেপ্তার, কয়েকজনের দীর্ঘ কারাবাস এবং শেষ পর্যন্ত অভিযুক্তদের জামিন। জামিন বিচার প্রক্রিয়ার অবশ্যই একটা অঙ্গ, সে কথা ঠিক, কিন্তু মানুষ তো ফয়সালা চান। তার কি হবে? তদন্তকারী সংস্থা কবে সেই ফয়সালা জানাবেন? প্রত্যেকটি ঘটনায় কারা দোষী তা মানুষের সামনে কবে তাঁরা তুলে ধরতে পারবেন? এখন তাহলে উপায় কি? দেখুন, আদালত 3 মাস সময় দিয়েছে। যদিও এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন 3 মাসে এই এত বড় কাজ শেষ করা সম্ভব নয়। তবে আশা করা যায় সরকার যদি সৎ মানসিকতা নিয়ে সময়সীমার মধ্যে কাজ শেষ করতে চান তাহলে আদালত সময় বাড়াতেও পারে। আর যদি সরকারের সেই সদিচ্ছা থাকে তাহলে এই পুরো প্রক্রিয়া তারা সুপ্রিম কোর্টের নজরদারিতেই করবেন। তা যদি করেন আখেরে তৃণমূল সরকার এবং দলেরই লাভ হতে পারে। এখনো পর্যন্ত মমতা এমন কিছু করেননি যা দেখে মনে হতে পারে তিনি এই নিয়োগ দুর্নীতির স্বচ্ছ সমাধানের পথ খুঁজছেন। বরঞ্চ তিনি রাজনৈতিক মোকাবিলার পথে যেতে চাইছেন। চাকরিহারাদের মধ্যে ইতিমধ্যে 2টি সংগঠন গড়ে উঠেছে, ফলে তাঁরা এখন সরকার এবং বিরোধী শিবিরে ভাগ হয়ে যাবেন। অর্থাৎ হতাশার অন্ধকারে ডুবে থাকা এই মানুষগুলো এখন রাজনীতির চোরাবালিতে নিজেদের অজান্তেই হয়তো আস্তে আস্তে ডুবে যাবেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।